এবার আমরা 15 নং কোশ্চেনের উত্তর দেখব। এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছে। একটি সমীকরণ থেকে যদি সংশ্লেষাঙ্কের মান নির্ণয় করতে বলে, এক্ষেত্রে আমাদের একটু নিয়ম রয়েছে। সেটা হচ্ছে যে একটি সমীকরণের ক্ষেত্রে সংশ্লেষের মান নির্ণয়ের সময় আমরা চলক দ্বয়ের দিকে খেয়াল করব। চলক দ্বয় একই চিহ্নযুক্ত কিনা। যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে আমাদের সংশ্লেষাঙ্কের মান হবে +1 ধনাত্মক, পূর্ণ ধনাত্মক। আর যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট হয় চলকদ্বয়, তাহলে আমরা সেক্ষেত্রে বলবো সংশ্লেষের মান পূর্ণ ঋণাত্মক। এখানে দেখো আমাদের একটি সমীকরণ আমি দিয়েছি। এখানে সমীকরণে আমি ওয়াই চলকের আমরা দেখতে পাচ্ছি ওয়াই চলকটা ধনাত্মক, আর এখানে এক্স চলকটা কিন্তু সামনে মাইনাস আছে, তার মানে ঋণাত্মক। এই সমীকরণ দিয়ে যদি আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করি তাহলে সেটা দুইটা কিন্তু ভিন্ন চিহ্নযুক্ত এক্স আর ওয়াই চলক। এটা দিয়ে যদি আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করি তাহলে সংশ্লেষাঙ্কের মান পাবো হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। এখানে আমি আর যদি দুইটি চলকই তোমার একই চিহ্ন বিশিষ্ট হয়, দুইটিই যদি ধনাত্মক হয় বা দুইটিই যদি ঋণাত্মক হয়, তাহলে সেক্ষেত্রে যে আমরা পাবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। আমি একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা দেখো সমীকরণ দেখতে পাচ্ছ। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে 2x - 3y = 0.5। এটা হচ্ছে তোমাদের 15 নং কোশ্চেনের কোশ্চেন। এখন চলক দুটা আমরা যে কোনো এক পাশে নিয়ে যাব। একটি চলককে আমরা যখন এক পাশে নিয়ে গেলাম, দেখো 2x = 3y + 0.5 পেয়েছি। যে কোনো এক পাশে সমানের এক পাশে নিয়ে যাওয়ার পরে আমরা যদি দেখি যে চলকদ্বয়ের চিহ্ন একই চিহ্ন হয়, তাহলে আমরা বলবো এটা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। এক্ষেত্রে আমরা এক্স আর ওয়াই এর চিহ্ন দেখতে পাচ্ছি, এক্স পজিটিভ, ওয়াইও পজিটিভ, কাজে এটা একটা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ। পরের সমীকরণটার দিকে দেখো, y = -x/2। এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান ধনাত্মক, ওয়াইয়ের মান ঋণাত্মক। যে কোনো একটা চলককে আমাদের সমানের অপর পাশে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে তারপরে চিহ্ন খেয়াল করতে হবে। তাহলে এখানে এক্স আর ওয়াই ভিন্ন চিহ্ন বিশিষ্ট, কাজেই এই সমীকরণ দিয়ে যদি আমরা সংশ্লেষাঙ্ক নির্ণয় করি সেক্ষেত্রে আমরা পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ পাব। আমি সম্পূর্ণ একটা প্রমাণ করে দেখিয়েছি। দেখো এখানে একটা সমীকরণ আছে y = 2x + 1। দেখো এই সমীকরণটার এক্সের চিহ্ন আর ওয়াইয়ের চিহ্ন কিন্তু একই চিহ্ন, দুইটাই পজিটিভ ধনাত্মক। এই সমীকরণ দিয়ে যদি আমি সংশ্লেষাঙ্ক নির্ণয় করি, আমি নির্ণয় করেছি, দেখো এখান থেকে আমি y বার নির্ণয় করেছি 2x বার + 1। যখন আমরা সংশ্লেষাঙ্কের সূত্রে এই মানটা বসাবো, y = 2xi + 1 মাইনাস y বারের মানটা বসাচ্ছি 2x বার -1। উপরে নিচে আমি এটা বসানোর পর আমরা কি দেখতে পাচ্ছি, দেখো যে আমি উপরের অংশ থেকে আমি 2 কমন নিয়েছি, আর নিচের অংশ থেকেও আমি কি পেয়েছি, 2 কমন নেওয়ার পর স্কোয়ার আর রুটে কাটাকাটি গিয়ে আমি নিচে 2 পেলাম। আর এই অংশে আমি কি পাচ্ছি, ∑xi - x বার ×∑xi - x বার। নিচেও আমি ∑xi - x বার হোল স্কোয়ার পাচ্ছি, রুট স্কোয়ারে চলে গেল। এখন আমার এই অংশ দাঁড়ালো হচ্ছে ∑xi - x বার স্কোয়ার /∑xi - x বার স্কোয়ার। কাটাকাটি গিয়ে আমি কিন্তু মান পাচ্ছি 1। তার মানে যদি সমীকরণে এক্স আর ওয়াই ধনাত্মক চিহ্নযুক্ত হয় বা ঋণাত্মক চিহ্নযুক্ত হয়, তাহলে সর্বশেষে এসে সেটা কিন্তু কাটাকাটি গিয়ে শুধু ধনাত্মক, তুমি 1 পাবা। এভাবেই আমরা নিয়ম থেকে পেয়েছি যে চলকদ্বয় একটি সমীকরণ থেকে যদি তুমি সংশ্লেষাঙ্ক নির্ণয় করো
তাহলে যে কোনো এক পক্ষকে সমান সমানের হাতের ডান পাশে নিয়ে আসতে হবে একটি চলককে। আনার পর চলকদ্বয় যদি একই চিহ্নযুক্ত হয় তাহলে বলবো পূর্ণ ধনাত্মক সংশ্লেষ, আর যদি ভিন্ন চিহ্নযুক্ত হয় তাহলে বলবো পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ। যেমন 16 নং কোশ্চেনের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই যে এখানে ওয়াই চলক আর এক্স চলক দুটোই ধনাত্মক, কাজেই এটার উত্তর হবে হচ্ছে 16-র উত্তর হবে পূর্ণ ধনাত্মক সংশ্লেষ ঘ 1। ঠিক একইভাবে আমরা 17 নং কোশ্চেনটা দিকে খেয়াল করলে পাই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখানে ওয়াই চলক আর এক্স চলক দুটাই ধনাত্মক, কাজেই এখানে আমরা সংশ্লেষাঙ্কের মান পাবো হচ্ছে 1। আমি যদি উত্তরের দিকে খেয়াল করি এখানে উত্তর হচ্ছে তোমার ঘ 1। পরের 18 নং সমীকরণের দিকে আমরা খেয়াল করি ওয়াই মাইনাস বি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এক্স ওয়াই চলকার মধ্যকার সংশ্লেষাঙ্ক কত? এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের যে কোনো একটিকে অপর পাশে নিয়ে যেতে হবে। y ইকুয়াল টু বি এক্স প্লাস 2। আমি অন্য y মাইনাস বি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0 আমি হাতের ডান পাশে এক্সটাকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল। এখন দেখো y আর x দুটোই কিন্তু ধনাত্মক চিহ্নযুক্ত, কাজেই এক্ষেত্রে আমার সংশ্লেষাঙ্কের মান হবে ঘ 1। ক্রম সংশ্লেষাঙ্কের মান থাকে -1 থেকে +1 এর মধ্যে, এটার উত্তর খ। নিচে কোনটি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ প্রকাশ করো? আমরা জানি পূর্ণ ধনাত্মক সংশ্লেষের রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আমরা প্রথমেই দেখিয়েছি পূর্ণ ধনাত্মক সংশ্লেষের রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী, আর পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের রেখা ডান দিকে নিম্নগামী। সে অনুসারে নিচের কোনটি পূর্ণ ধনাত্মক সংশ্লেষ প্রকাশ করো? আমার উত্তর হবে ক। উত্তর হবে তোমার ক, ডান দিকে ঊর্ধ্বগামী। এবং এটা দিয়ে কিন্তু তুমি একটা সরল রেখা টানতে পারছো বিন্দুগুলো দিয়ে। 27 নং কোশ্চেনের উত্তর নিচের কোনটি পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ প্রকাশ করো? আমি বলেছি পূর্ণ ঋণাত্মক সংশ্লেষের বিন্দুগুলো দিয়ে তুমি একটা রেখা টানতে পারবে সবগুলো বিন্দু দিয়ে, এবার রেখাটা ডান দিকে নিম্নগামী হবে। আয় ও ব্যয়ের পরিবর্তন সমমুখী ও সমহারে হলে তাদের বিক্ষেপ চিত্র কেমন হবে? যদি সমমুখী হয় তাহলে ধনাত্মক, তার মানে ডান দিকে ঊর্ধ্বগামী হবে রেখাটা। আর সমহারে হলে বিন্দুগুলো দিয়ে তুমি একটি সরল রেখা টানতে পারবে। এখানে বিন্দুগুলো আমি দেখছি ডান দিকে ঊর্ধ্বগামী, এবং সবগুলো বিন্দু দিয়ে আমি একটি সরল রেখা টানতে পারবো, কাজেই আমার উত্তর হচ্ছে ক। দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে দ্রব্যটির যোগান বৃদ্ধি সমমুখী ও অসম হারে হলে তাদের বিক্ষেপ চিত্র কেমন হবে? দ্রব্যের যোগান বৃদ্ধি সমমুখী যদি হয়, আমি বলেছি সমমুখী হলে ধনাত্মক, তার মানে রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী নির্দেশ করবে। কিন্তু অসম হারে হলে তুমি সবগুলা বিন্দু দিয়ে রেখা টানতে পারবে না, কিছু বিন্দু রেখার বাইরে থাকবে। তাহলে এই চিত্রটা এই চিত্রটা দেখে আমি বুঝতে পারছি যে এইখানে ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, যেহেতু সমমুখী, কিন্তু অসম হারের হওয়ার কারণে এটা একটু বিক্ষিপ্ত আছে, কিন্তু ডান দিকে ঊর্ধ্বগামী নির্দেশ করছে, কাজে এটা আংশিক ধনাত্মক সংশ্লেষ। এই উত্তর হচ্ছে খ। দ্রব্যের মূল্য বৃদ্ধির সাথে সাথে উহার চাহিদার পরিবর্তন বিপরীতমুখী ও সমহারে হলে তাদের বিক্ষেপ চিত্র কেমন হবে? বিপরীতমুখী মানে হচ্ছে ঋণাত্মক, রেখাটা ডান দিকে নিম্নগামী হবে,
এবং সমহারে হলে সবগুলা বিন্দু দিয়ে তুমি একটি সরলরেখা টানতে পারবে। তার মানে আমরা এই রেখাটা দেখতে পাচ্ছি, এই গ, এটা ডান দিকে নিম্নগামী এবং এই বিন্দুগুলো দিয়ে আমি একটি সরলরেখা, সবগুলো বিন্দু দিয়ে আমি একটি সরলরেখা টানতে পারবো। এটা হচ্ছে পূর্ণ ঋণাত্মক সংশ্লেষ, যেহেতু বিপরীতমুখী এবং সমহারে। এর উত্তর হচ্ছে গ। লাভ ও লোকসানের পরিবর্তন বিপরীতমুখী ও অসমানুপাতিক হলে তাদের বিক্ষেপ চিত্র কেমন হবে? বিপরীতমুখী হলে রেখাটি ডান দিকে নিম্নগামী হবে এবং অসমানুপাতিক বা অসমান হারে হলে সবগুলো বিন্দু দিয়ে রেখা টানা যাবে না, কিন্তু রেখার চিত্রটি ডান দিকে নিম্নগামী নির্দেশ করবে। কিছু বিন্দু দিয়ে তুমি ডান দিকে নিম্নগামী একটা রেখা টানতে পারো। তাহলে এখানে এই চিত্র ঘয়ের চিত্র দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিন্দুগুলো ডান দিকে নিম্নগামী নির্দেশ করছে এবং বিন্দুগুলো সবগুলো দিয়ে আমি কিন্তু রেখা টানতে পারবো না, কিন্তু এটা ডান দিকে নিম্নগামী নির্দেশ করছে। এটার উত্তর হচ্ছে ঘ। লবণের মূল্য হ্রাস বৃদ্ধির ফলে এর ব্যবহারের কোনো পরিবর্তন না হলে তাদের বিক্ষেপ চিত্র কেমন হবে? আমি শূন্য সংশ্লেষের ক্ষেত্রে দেখিয়েছি যে হয় সেটা এক্স অক্ষের সমান্তরাল হয়, না হলে ওয়াই অক্ষের সমান্তরাল, না হলে বিক্ষিপ্তভাবে গোলাকারে হয়ে যায়। তো আমরা এইখানে এই কয়ের দিকে খেয়াল করলে এটা ডান দিকে ঊর্ধ্বগামী, খ ডান দিকে ঊর্ধ্বগামী, গ ডান দিকে নিম্নগামী, কিন্তু ঘ চিত্রটার দিকে খেয়াল করলে আমরা দেখছি বিন্দুগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে, কোনো দিক নির্দেশ করছে না। কাজেই এখানে বিন্দুগুলোর মধ্যে কোনো সংশ্লেষ নেই, এটা হচ্ছে শূন্য সংশ্লেষ। আর লবণের মূল্য হ্রাস বৃদ্ধির ফলে ব্যবহারে কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে শূন্য সংশ্লেষ। উত্তর হচ্ছে ঘ।